This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবার্ট এফ কেনেডি একবার বলেছিলেন তিনি, যারা যারা ব্যর্থ হওয়ার সাহস করেন শুধু তারাই সাফল্য অর্জন করতে পারে। মানে এটা একটা সাহস দেখাতে হয়। এটা তো সত্যিই ঘটনা। মানে ব্যর্থতার মধ্যেই সাফল্যের সিঁড়ি আছে। ওই যে বলে না, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতায় হতাশ না হয়ে সেই সাফল্যের সিঁড়ি আপনাকে চিনে নিতে হবে, খুঁজে নিতে হবে, মেনে নিতে হবে। চলার পথে ওঠা পড়া থাকে, বোঝাপড়াও থাকে। কিন্তু কেউ যখন বারবার ব্যর্থ হন, সেক্ষেত্রে হয় তিনি সাফল্যের সিঁড়ি খোঁজার চেষ্টা করেননি, যাকে বলে চূড়ান্ত গাফিলতি, না হলে ধরে নিতে হবে তাঁর সেই দক্ষতাই নেই। আপনারা ভাবছেন প্রশ্ন করি, চাঁচাছোলা প্রশ্ন, হঠাৎ জ্ঞান দিতে শুরু করলাম কেন, তাই তো? আসলে পরিস্থিতি এই ধরনের কথা বলতে মাঝে মধ্যে বাধ্য করে। এ রাজ্যের পুলিশকে দেখে এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছে। আর কত প্রশ্ন করব আমরা, আর কত এক্সক্লুসিভ ছবি দেখাবো আমরা তো শুধুমাত্র খবর, সেই ঘটনা দেখানোর জন্য খবর দেখাই না, সেই ছবি দেখাই না। আপনারা জানেন টিভি 9 বাংলা সংবেদনশীল এমন এক মিডিয়া যা প্রত্যেকটা মুহূর্তে সেই খবর দেখানোর পেছনে আপনাদের প্রশ্ন করে, যেরকম ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে করছি। পুলিশকে দেখে এই কথা বলতে বাধ্য হচ্ছি, তার কারণ খোদ পুলিশ মন্ত্রী পুলিশের ব্যর্থতা নিয়ে প্রকাশ্যে বলছেন আমরা তো বলবই, আমরা প্রশ্ন তুলবই না। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কোরাস গাইছি না, সমমেলে কথা বলছি না, মুখ্যমন্ত্রীর সুরে সুর মেলাচ্ছি না। আমি ঠোঁট কাটা, তাই এই প্রশ্ন এ সমাজে মানবিকতার জায়গা থেকে, সামাজিকতার জায়গা থেকে করছি, আবারও করব। পুলিশের কাজকর্ম আমাকে এ প্রশ্ন করতে বাধ্য করছে, তাই বারবার এ প্রশ্ন আমি এবং আমরা করে যাব। ভনিতা না করে আমরা এ প্রশ্ন সরাসরি করে যাব। মূল কথায় ফিরি। খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকা। মালদার দুলাল সরকার খুনে অভিযুক্ত দুজনের খোঁজে পুরস্কারের কথা ঘোষণা করেছে পুলিশ। ভাবুন, জেলায় জেলায় পোস্টার পড়েছে, বাবলু যাদব কৃষ্ণ রজকের সন্ধান চাই। পুলিশের সেই পোস্টার আপনারা অনেকেই দেখেছেন, আমরাও দেখিয়েছি সেই পোস্টারের ছবি। অথচ মজা কোথায় জানেন? হ্যাঁ, মজাই বললাম, বিভৎস মজা। গতকাল মানে শনিবার রাতে অভিযুক্তদের একজন বাবলু, সেই বাবলু ফোনে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। আমরা কি করে জানতে পারলাম? আপনারা অনেকেই জেনে গিয়েছেন। তার কারণ বাবলুর স্ত্রী আমাদের বলেছেন, অন ক্যামেরা আমাদের বলেছেন যে তার সঙ্গে তার স্বামীর কথা হয়েছে। একবার শুনুন, তারপরে বাকিটা বলছি। ও কি বলেছে যে আপনাকে, যে ও নির্দোষ, আপনার সাথে যে রাতে কথা হয়েছিল? না, সেরকম আমি অনেকবার জিজ্ঞেস করেছি তুই করেছিস কিনা, সে একটা না বলেছে, কিন্তু সেরকম করে বলেনি কিছু। মানে জোর দিয়ে বলতে পারছেন না? মানে আপনি তো বলেছেন যে গুলি চালানোর মতো ঘটনা, এত বড় ঘটনা, তো ও কি একবারে সেরকম ভাবে প্রতিবাদ করে বলেছে যে আপনাকে না না করিনি, কাজ করিনি? না 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 বলেনি, এমন করে কোনো প্রতিবাদ করেনি। না। দেখুন, বাবলু যাদব দুলাল খুনের ষড়যন্ত্রে সামিল ছিল কিনা সেটা পুলিশের তদন্তের বিষয়, আমরা সেটা নিয়ে কিচ্ছু বলছি না। তার স্ত্রীর কথা শুনে এটা বুঝতে পারা যাচ্ছে যে বাবলু অস্বীকার করেননি, কিন্তু ঠোঁট কাটার প্রশ্ন সেটা নয়। ঠোঁট কাটা গোয়েন্দাগিরিও করছে না। খুব স্পেসিফিক সাধারণ একটা প্রশ্ন আমার রয়েছে পুলিশের কাছে। স্ত্রীর সঙ্গে, মানে এই বাবলু স্ত্রীর সঙ্গে কথা বলার পর অনেকগুলো ঘন্টা কেটে গিয়েছে। আজ আরেকটা রাত, সেই ফোনের লোকেশন, টাওয়ার ইত্যাদি যা যা হয় টেকনিক্যালিটিস পুলিশ সব জানে। সেগুলো ট্র্যাক করে বাবলুকে পুলিশ ধরতে পারছে না কেন? পুলিশ চাইলে পারে না, একথা কি এখানে দাঁড়িয়ে বিশ্বাস করতে হবে আমাকে? আপনারা বিশ্বাস করবেন? পুলিশ বিশ্বাস করবে? সেই পুলিশকে তাহলে যথেষ্ট এক্ষেত্রে সক্রিয় নয়, স্পেসিফিক এক্ষেত্রে? নাকি চরম গাফিলতি, গায়ে দিচ্ছে না? নাকি কৃষ্ণ বাবলুদের পুলিশ ধরতেই চাইছে না? নাকি বঙ্গের পুলিশ এখন নড়ে ভোলা বলে সেটা অন্যের মুখোমুখি, অন্য কেউ ধরিয়ে দেবে সে অপেক্ষায় আছে, প্যারাসাইটের মতো? আর সেই আশাতেই কি ওই আর্থিক পুরস্কারের কথা ঘোষণা, যে
কেউ ধরে দিতে পারলে আমরা তখন তাদেরকে পুরস্কার দেব, আমরা একটু রিল্যাক্সড, তাই কি? জানি না, প্রশ্ন তুললাম। সোর্স যদি একটা অফিসার ইনচার্জ যদি মেনটেন করে, সাথে সাথে তার কাছে খবর চলে আসবে, এবং সেই সোর্সটা কাটা দিয়ে কাটা তুলতে হয়, এটা ব্যর্থতা, আমি অস্বীকার করবো, এটা ব্যর্থতা। আমি নিজে ধরিয়ে দেবো ওকে, আমি এটা মানতেই পারবো না। আর আমি চাই যদি সত্যি দোষ করে থাকে একদম শাস্তি হোক, তার জন্য যদি আমাকে সহায়তা করতে হয় আমি সহায়তা করতে অবশ্যই রাজি। আপনার মনে হয় কোথাও পালিয়ে গেছে? কোথায় পালিয়ে গেছে আমি জিজ্ঞেস করছি, কিন্তু বলতে পারছি না। আমি পুলিশকে জানিয়েছি, পুলিশের সঙ্গে আমার কথা হচ্ছে, আমি ওনাদেরকে জানাচ্ছি। অনেক বেশি দোষ হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ, কারণ তাদের শেল্টারে থাকছে। শুনলেন প্রাক্তন পুলিশ কর্তা কি বলছেন? নাটের গুরু রাজনৈতিক নেতারাই তাদের শেল্টারে থাকছে। মানে এই বাবলুরা কোনো না কোনো নেতার আশ্রয়ে ছত্রছায়ায় থাকে। আচ্ছা, খুব ভুল কি তিনি বলছেন? এলাকায় খোঁজ নিলে জানতে পারবেন এই বাবলু যাদব, কৃষ্ণ রজকরা মালদার এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ। দুজনেই তৃণমূল কংগ্রেস করেন। কৃষ্ণর যে ভাই অমিত রজক, গতকাল পুলিশ তাকে দুলাল খুনের মামলায় গ্রেফতার করেছে। অমিতদের বাড়িও দেখিয়েছিলাম আপনাদের। ঘরের চালে তৃণমূলের ঝান্ডা লাগানো রয়েছে। কৃষ্ণকে দেখেছি, ওর ভাইকে কোনোদিন দেখিনি, অন্য কাউকে দেখিনি। অন্যান্য ছেলে পেলে ছিল যেগুলো লোকাল, কিন্তু কৃষ্ণকে দেখেছি। কৃষ্ণর সঙ্গে বাবলুর যে একটা লিঙ্ক আপ আছে সেটা আমি জানি আর দেখেওছি। পশ্চিমবঙ্গ পুলিশের এফিসিয়েন্সি, প্রফেশনালিজম, বিশেষ করে গোয়েন্দা তন্ত্র সম্পূর্ণরূপে ব্যর্থ। যারা এই কেসে জড়িত, এই নৃশংস হত্যা খুনের পেছনে, দেখবেন সেই অভিজিৎ ঘোষ থেকে শুরু করে, তারপরে হচ্ছে টিঙ্কু ঘোষ থেকে শুরু করে এই অমিত, তারপরে হচ্ছে যে রোহান, তারপরে হচ্ছে যে বাবলু যাদবের নাম আসছে, এরা প্রত্যেকে কিন্তু ব্রাউন সুগার অ্যাডিক্টেড এবং ব্রাউন সুগারের ব্যবসা করতেন কেউ কেউ। তার মানে এদের মধ্যে এই যে বিহার থেকে নিয়ে এসে গুলি করে দেওয়া, তারপরে মনে করেন 15 দিন 20 দিন ধরে এইখানটায় থাকা, এখানে থেকে রেকি করা, এই যে বাইরে থেকে গাড়ি নিয়ে এসে, নাম্বারহীন গাড়ি নিয়ে এসে এইখানটায় এই ধরনের ক্রাইম ঘটানো, তারপরে এই যে বাইরে চলে যাওয়া, এই যে শেল্টার দেওয়া, এর পেছনে কিন্তু প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার একটা গল্প আছে। যারা সুপারি কিলার এলে ধরতে পারে না, যার গোয়েন্দা তন্ত্র জানাতে পারে না রাজ্য পুলিশকে বা জেলা পুলিশকে, সেই পুলিশের ডিজি কিভাবে ক্লেম করে যে উগ্রপন্থী আসার খবর আমরা পেয়েছি? সামান্য সুপারি কিলার ধরতে পারছে না। এদের কিন্তু কারো ব্যক্তিগত ক্ষমতা নেই যারা ধরা পড়েছে যে 10,000 টাকা পর্যন্ত প্রোভাইড করে। আমাদের এটাই অনুরোধ যে এর পেছনে যে মাথাটা আছে সেই মাথাটাকে খুঁজে বের করা হোক। মাথা কিন্তু অবশ্যই আছে, না তো এত টাকা যোগান কেউ দিতে পারবে না এরা। দুলাল সরকারের খুনে যে বড় মাথা আছে, জোর দিয়ে বারবার বলছেন তার স্ত্রী চৈতালি। বলছেন দলে চূড়ান্ত দলাদলির কথা, তিনিও সক্রিয় রাজনীতি করেন, দলের নেতাদের তিনি চেনেন। এ পর্যন্ত তৃণমূলেরই বেশ কয়েকজন কর্মীকে পুলিশ ধরলেও চৈতালি দেবী কিন্তু খুশি নন। খুশি কি হতে পারেন? তিনি তো বলছেন যাদের ধরা হচ্ছে সকলেই চুনোপুটি, বোড়ে হিসাবে এদের দুলাল খুনে ব্যবহার করা হচ্ছে। ভাবুন একবার। ফলে পুলিশের এই রকম সকমে তিনিও আস্থা হারাচ্ছেন, তার দলের সুপ্রিমো যেরকম আস্থা হারাচ্ছেন তিনিও আস্থা হারাচ্ছেন। দেখুন, সন্তুষ্ট তো হওয়ার কথা নয়, আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো রয়েছে নাকি। আমি আশা করব আমাকে 1-2 দিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে। কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে, কোনো পাওয়ারের এতে যেন না করে। শ্রীমতী ইন্দিরা গান্ধী কে যারা হত্যা করেছে তার বডিগার্ডরা ছিল। কে কখন কার মাইন্ডে ঢুকবে এটা কেউ বলতে পারে না। না, ওরা বলছে যে এখানটাতেই নাকি রেকি করার জন্য ঘাঁটি। আরে হতে পারে, এটা পুলিশ দেখছে। পুলিশ এখনো কোনো প্রেস স্টেটমেন্ট করেনি। পুলিশ বলুক কারা কিভাবে আছে। এটা খুব সত্য কথা, যেভাবে তাকে মেরেছে এটা খুব সাধারণ কথা নয় যে কোনো সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, এদেরও ধরুক এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার করুক। চাই যে ও ধরা পড়ুক এবং ওর সঙ্গে যারা আছে তারাও। হ্যাঁ, একদম। আর যা শাস্তি হওয়া দরকার, যদি ফাঁসিও হয় তাতে আমার কোনো রকম আপত্তি নেই। ওর স্ত্রী কি বলছে জানি না, তবে পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে সত্যটা বের করে, আমরাই বলছি তাকে আইনের দরজা নিয়ে গিয়ে ফাঁসির ব্যবস্থা করব।
তাহলে বলটা এখন পুলিশের কোর্টে, পিঠ বাঁচাতে শাসকেরও নিশানা পুলিশ। বঙ্গের পুলিশ কি বুঝতে পারছে রাজনীতির সফট টার্গেট এখন তারা? স্বাভাবিক, তাহলে দুষ্কৃতিকারীদের তো প্রশ্রয় দেওয়া হলো। যদি মূল মাথা না ধরা পড়ে তাহলে তো আমাদের নিরাপত্তা থাকবে না। আমি অবশ্যই আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব, দিদির কাছে আমার যা বক্তব্য আমি সেটা বলবো, আমি কি মনে করছি। তৃণমূলের নেতার ওপর থেকে এই যে সিকিউরিটি তুলে নেওয়ার যে চিন্তা ভাবনা, এটা কখনো নিচুতলার পুলিশকর্মী করতে পারেন না যদি না ওপর থেকে কোনো রকম নির্দেশ থাকে। তাহলে কারা নির্দেশ দিলেন, কেন দিলেন, এই ওপরতলা ধরতে ধরতে আসলে নবান্নের 14 তলায় আসতে হবে। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে, সেই ছোট বড় যতই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে, আমরা তো খোলামেলা রাজনীতি করি মালদার বুকে। আমরা তো কোনো সময় ভাবি না যে আমি মানুষের উপকার করতে গিয়ে কেউ আমাকে মেরে ফেলবে। এটা তো কোনোদিন আমরা ভাবিনি, এই রাজনীতি আমরা শিখিও নি, আমাদের নেত্রী কোনোদিন শেখান। তৃণমূল কংগ্রেসের নেতাদেরও নিরাপত্তা তাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী দিতে পারছেন না। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। আমার দলেরই যত বড়ই নেতা হোক না কেন, সে যদি সত্যি সত্যি এই কাজের সঙ্গে যুক্ত থাকে, তাকেও ধরে জনসমক্ষে নিয়ে এসে তার বিচার হওয়া উচিত। পুলিশের যখন রাজনীতিকরণ হয়ে যায়, সেই পুলিশের এফিসিয়েন্সি বলে কিছু থাকে না। পুলিশ মন্ত্রীর পদত্যাগ না হলে এই পুলিশ শির দ্বারা নিয়ে নিজের যুক্তি অনুযায়ী, নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করতে পারবে না। দেখুন, সাফল্য কেউ বেশি দিন মনে রাখে না, কিন্তু ব্যর্থতাকে লোকে চোখে আঙুল দিয়ে দেখায়। পুলিশ যে শুধু বাবলু যাদব বা কৃষ্ণ রজককে ধরতে পারছে না তা নয়, কিন্তু সন্দেশখালীর শেখ শাহজাহানকে ধরতে পুলিশ কম নাটক করেনি, কোট আনকোট নাটক। শেখ শাহজাহানকে ধরতে পুলিশের 55 ডেজ, 55 দিন লেগেছিল। হালের সমরেশ চক্রবর্তী, প্রমোটারকে পেটানোই বাগুইয়াটির শাসক দলের কাউন্সিলর, পুলিশ কি এখনো পর্যন্ত তার নাগাল পেয়েছে? পায়নি তো। ফলে সমালোচনা হবেই, ব্যর্থ শুনতে হবে। এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেও। আর সেই অস্বস্তির জায়গা থেকেই কি কোট আনকোট নন্দ ঘোষকে বঙ্গের শাসক দল খুঁজে পেল? কেন বলছি? ফিরহাদ হাকিম, ববি হাকিম, আমাদের মেয়র, মন্ত্রী, তিনি কি বলছেন শুনুন, তারপর বলছি কোন নন্দ ঘোষ আমি তার কথা বলছি। এখন যেহেতু বিহারের সিচুয়েশন এমন যে সেখানে ক্রিমিনাল তৈরি হচ্ছে, একটা সময় বিহার আমাদের এখানে শ্রম দিয়ে আমাদের সেবা করত, আর এখন হচ্ছে ক্রিমিনাল আসছে। এটা বিহার সরকারকেও দেখতে হবে, আমাদেরও দেখতে হবে, যাতে ক্রিমিনালগুলো যেভাবে আসছে এখন, এই বিহার থেকে ক্রিমিনাল, এটা যাতে বন্ধ হয় সেটা আমাদের দেখতে হবে এবং পুলিশকেও দেখতে হবে। এগুলো সব বিহার থেকে আসছে এবং এটা আরও বর্ডারকে আরও শক্তিশালী করতে হবে। শুধু বাংলা তো নয়, বিহারের পুলিশকেও অ্যাক্টিভ হতে হবে। শুনলেন, বিহার থেকে আসছে, একটু বিহারের দিকে দায় ঠেলা আসছে তো কি করে? ফিরহাদ হাকিমের কথা মানে আমরা ধরে নিতে পারি যে এটা শাসক দলেরও বক্তব্য। শুনে মনে হচ্ছে না বঙ্গের শাসক দল পিঠ বাঁচাতে সব দায় ওই প্রতিবেশী রাজ্য বিহারের কাঁধে চাপিয়ে দিতে চাইছেন, তারা চেষ্টা অন্তত পক্ষে করছেন। ফিরহাদ হাকিম তো তেমনটাই দাবি করছেন, কিন্তু কেন এই দাবি করছেন এ প্রশ্ন আরও একবার তুললাম আমি ঠোঁট কাটা। পরপর দুটি ঘটনায় বিহার কারেকশন এসেছে। বিহার থেকে আসা সুপারি কিলার কি? মালদার দুলাল সরকার খুনে বিহারের দুষ্কৃতীকে সুপারি দেওয়া হয়েছিল। কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের সে প্রকাশ্য ভিডিও আপনারা দেখছেন, সেখানেও বন্দুকবাজ বিহারি খুনের সুপারি নিয়েই সে এসেছিল। কিন্তু দুলাল বলুন বা সুশান্ত বলুন, পিছন থেকে যে বা যারা এই খুনের জন্য বরাত দিয়েছিল, এই সুপারি কিলারদের ভাড়া করেছিল, তাদের কি অপরাধ নেই? তারা কারা? বিহারের অপরাধ জগতের খোঁজ তাদের নখের ডগায় চলে আসছে কি করে? তারা এই নেটওয়ার্কে জানতে পারছেন কি করে তারা এদের সাথে যোগাযোগ করছেন? বা ধরুন মুঙ্গেরের অস্ত্র, সেই অস্ত্র বিহার থেকে বাংলায় যারা আনাচ্ছে, যারা কিনছে, তাদের দোষ নেই? বিহারকে অপরাধের আতুরঘর বানিয়ে বাংলা এইভাবে এইসব বলে সাধু সাজতে পারবে, সাজা যায়? বাংলার পুলিশ, এ রাজ্যের প্রশাসনের এই ধরনের প্রবণতা ঠিক নয়। শুধু তাই নয়, তাদের এই ধরনের প্রবণতা, এই ধরনের দুর্নীতি, অপরাধ আটকাতে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। একটু ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। বিহার থেকে দুষ্কৃতী আসছে, দুষ্কৃতীরা ভাড়া করে নিয়ে এসছে কে? তৃণমূল কংগ্রেসের কোন নেতা ভাড়া করে নিয়ে এসছে। আমরা বলছি না, বাবলা সরকারের স্ত্রী বলছে যে আমার স্বামীর খুন হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। আমাদের কাছেও সেরকম খবর আসছে। আপনি আপনার বর্ডার উন্মুক্ত রাখবেন, আপনি ফেন্সিং করতে দেবেন না, আপনি চাইবেন ডেমোগ্রাফি চেঞ্জ হোক,
আপনি চাইবেন দুষ্কৃতি রাজ হোক এখানে, তো বাংলা তো ভাগাড় বানিয়ে দিয়েছেন। বিহার থেকে লোক আসছে, গুলি করে দিয়ে চলে যাচ্ছে। বিহার থেকে দুষ্কৃতি আসছে আমি বুঝলাম, বিহার পুলিশের ব্যর্থতা, কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকছে, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের ব্যর্থতা নয়, বরঞ্চ বিহারে দুষ্কর্ম তারা করতে পারছে না, সেই কারণেই তো তারা এখানে আসছে। বাংলাদেশ থেকে জঙ্গি আসছে, পশ্চিমবঙ্গে আসছে, আধার কার্ড তৈরি করছে, 15,000 টাকা ফেলুন, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার পুলিশ অ্যারেস্ট হচ্ছে। আপনার মুখ্যমন্ত্রী কোন মানে লজ্জাটাও কি নেই ওনার, বা মুখ্যমন্ত্রী দলের লোকেদের লজ্জা আছে কিনা আমরা বুঝতে পারছি না। যেখানে আপনার পুলিশের প্রাক্তন একজন অফিসারকে অ্যারেস্ট করেছে, একজন থানার প্রধানকে অ্যারেস্ট করেছে, আইসিকে অ্যারেস্ট করেছে, প্রাক্তন আইসি সামথিং হাই, আমি তার নামটা বলছি না। সীমান্তটা বাংলাদেশ সীমান্ত আন্তর্জাতিক সীমান্ত, ওটা বিএসএফ এর দেখার কথা, ওটা তো রাজ্য পুলিশ দেখে না। তো ফলে দায়িত্বটা তো বাংলাদেশের দিক থেকে কেউ ঢুকলে বিএসএফকেই নিতে হবে। শুধু বাংলায় নয়, ত্রিপুরায় ঢুকছে, আসাম থেকে পাওয়া যাচ্ছে, হচ্ছে কেন? আবার বিহার থেকে দুষ্কৃতী ঢুকছে। তো আমাদের তো রাজ্যের সীমান্তটা তো অবাধ সীমান্ত। তো বিহার থেকে যদি কোনো ডাকাত, কোনো অস্ত্র নিয়ে কেউ খারাপ লোক ঢুকে পড়ে, তাহলে তো বিহারকেও দায়িত্ব নিতে হবে। শার্প শুটার আসছে বিহার থেকে, খুন করছে তৃণমূল নেতাকে, খুনের সুপারি দিচ্ছে তৃণমূল নেতা, ধরছে পশ্চিমবঙ্গ পুলিশ, লুকিয়ে থাকছে পশ্চিমবঙ্গে, আর দোষ বিহার পুলিশের, দোষ বিএসএফ এর। আজব কাহিনী। এই যে পরিযায়ী শ্রমিক, এই দুষ্কৃতীরা তো আসলে পরিযায়ী শ্রমিক। যদি নিজের রাজ্যে কাজ পাওয়া যেত তাহলে কি কেউ পরিযায়ী হতো? ওনার বলে দেওয়া উচিত ছিল বিহার পুলিশ দারুণ ব্যর্থ, সেই কারণে জঙ্গি ঢুকছে, আর রাজ্যের পুলিশ দারুণ সফল, সেই কারণে জঙ্গি হাব হয়েছে বাংলায়। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাকে বলার মতো তো কোনো সাহস যুক্তিও নেই। এই ফিরহাদ হাকিমি কিন্তু ঠিক 2 মাস আগে পুলিশ নিয়ে কি বলেছিলেন আপনাদের অনেকেরই মনে আছে, যাদের মনে নেই আমি একবার মনে করা। এই কসবায় সুশান্ত ঘোষের উপর যে হামলা হলো, এই গুলি চালালো, বিহার যোগ ওখানেও আসলো, তখন তিনি কি বলেছিলেন একবার শুনুন, তারপর বাকিটা বলছি। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। নজর রাখতে হবে রেলে আসছে কিনা, খড়গপুর বড় রেল স্টেশন আছে, এগুলো সব ট্রেনে চলে আসে। ট্রেনে তোমার যে জিআরপি আছে ওগুলো তো দেখে বলে আমার মনে হয় না, তুমি তো বুঝতেই পারবে না, ওপরে কলম সব নিচে বন্ধু। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? শুনলেন কি বলছেন? অ্যাক্ট নাও মানে এখন, নাও ওয়েন, কখন? উত্তর মেলেনি আমাদের এখনো। হাল ছেড়ে দিয়ে কি তাহলে এখন বিহারের পুলিশ প্রশাসনের দিকে তারা আঙুল তুলছেন, নাকি ওই বলে না উপর দিকে চিত হয়ে থুতু ছেড়েলে সেটা নিজের গায়ে লাগে, নিজের দলের গায়ে লাগার চান্স থাকে, তাই সহজ পথটাই কি বেছে নিতে হচ্ছে তাদের, বেছে নিয়েছেন তারা? ওই যে বলে যত দোষ, ওই নন্দ ঘোষ বলে এক্ষেত্রে যত দোষ ওই বিহার যোগ, তাই কি? কিভাবে শাক দিয়ে মাছ ঢাকা হয় তার একটি কৌশল, কিন্তু মানুষ চোখের সামনে দেখছে। এটা দুর্ভাগ্যের যে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আপনি অন্যের দোষ দেখছেন। তৃণমূল আমলেই পশ্চিমবঙ্গে সুপারি কিলার দিয়ে এই ধরনের রাজনৈতিক খুন শুরু হয়েছে। আজকে বিহারে খুন করলে তার দুটো জায়গা, হয় জেল নয় ভগবানের কাছে। উত্তরপ্রদেশেও তাই। তাই তারা সেখানে কাজ না করে তারা পশ্চিমবঙ্গে চলে আসছে। তো এই ব্যর্থতাটা কি শুধু বিহার পুলিশের, পশ্চিমবঙ্গের নয়? পশ্চিমবাংলার প্রশাসন একদমই ব্যর্থ। বিহারের দোষ দেব, আপনি আচরি ধর্ম পরে কে শেখাও। রাজনীতির ময়দানে ফিরহাদের মতো পোড় খাওয়া একজন নেতা কি সত্যি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন? কখন কাউকে তুলনায় যেতে হয় এক্ষেত্রে, অস্বস্তিতে পড়লে, হীনমন্যতায়, তুমি কত অধম দেখো আমি যে উত্তম, ওরকম একটা ন্যারেটিভ তৈরি হয়। ফিরহাদের দলকেই কি এবার আপনি আচরি ধর্মের পাঠ দেওয়ার চেষ্টা করছেন বিরোধী দলনেতা? হ্যাঁ, শুভেন্দু অধিকারী খোলা চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে।
মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল বিএসএফ, শুভেন্দুর চিঠির নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। 5 পাতার চিঠির লাইন ধরে ধরে পুলিশের সমালোচনা। পুলিশের সঙ্গে সমালোচনায় জুড়েছে রাজ্য। চিঠিতে স্পষ্ট করে লিখেছেন, সীমান্তে বিএসএফ এর জন্য জমি অধিগ্রহণে সহযোগিতা করছে না রাজ্য। একবার শোনায় কি বলছেন শুভেন্দু। 600 কিলোমিটার জমি দেয়নি, 17টা চৌকির জমি দেয়নি, বিএসএফ কে কাজ করতে দেয় না, 11টা ক্যাম্পের জমি দেয়নি, 600 কিলোমিটার জমি দিন আগে। আমি সেদিনও বলেছি, আজও বলছি, বিএসএফ কে শত্রু রেপিস্ট হিসেবে চিহ্নিত করেছে। এফআইআর করছে না কেন? এফআইআর করছে না কেন? করছে না কেন? আইন আছে তো দেশে। দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ তথা বাংলা একসময় জাতীয়তাবাদের উৎস কেন্দ্র ছিল, এপিসেন্টার ছিল, সেই বাংলা থেকে এখন ভারতবর্ষের আধা সামরিক বাহিনীর উপরে লাঞ্ছন লাগানো হচ্ছে, আধা সামরিক বাহিনীকে টার্গেট করা হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আরে বিএসএফ নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সেটা একবার চলুন ফিরে শুনি। বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না, কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে যখন ঢুকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কাঁচা রাস্তাতেও গাড়ি ঢুকে যাচ্ছে, আলু চলে যাচ্ছে, আর্মসের আমদানি হচ্ছে, কোথায় গেল আপনাদের মোবাইল চেকআপ, কোথায় গেল নাকা চেকিং? লোকের কাছে একটা কিছু নিয়ে তাকে ছেড়ে দেবেন না। না, আমি তো আগেই বলেছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো প্রথমবার নয়, এর আগে উনি বলেছিলেন 21-এর ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর উপরে বটি ঝাঁটা এসব নিয়ে আক্রমণ করতে বলেছেন। এই প্রথম ভারতবর্ষে। এর আগে আমরা দেখেছি ভারতবর্ষে কমিউনিস্ট শাসন ছিল, কেরালাতে ঘোরতর কমিউনিস্ট শাসন আছে এখনো। তারা পর্যন্ত ভারতবর্ষের সেনাবাহিনীর বিরুদ্ধে এই ধরনের, বা ভারতবর্ষের আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের স্টেটমেন্ট, উস্কানিমূলক স্টেটমেন্ট তা দিয়েছেন কিনা আমি তো অন্তত পক্ষে দেখিনি। ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই, জমিটা দিতে বলুন, আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। 17টা চৌকির জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 11টা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। এই কাজটা করতে বলুন। জ্ঞানটেন না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না। অর্থাৎ বিএসএফ নিয়ে বাংলার সীমান্ত নিয়ে রাজনৈতিক চাপানুতর রয়েছে। কেন্দ্র রাজ্য সংঘাত নতুন নয়, কিন্তু শাসকের মুখর নেতা শুভেন্দুর খোলা চিঠির কি ব্যাখ্যা দিচ্ছেন শুনুন তার মুখ থেকে। দেখুন, বিরোধী দলনেতা আসল বিষয়টা থেকে নজর ঘোরাচ্ছেন। তিনি খোলা চিঠি দিলেন না বন্ধ খামের চিঠি দিলেন, এটা আলোচ্য বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে বিএসএফ এর জওয়ানদের আমরা সবাই ভালোবাসি। বিএসএফ এর জওয়ানরা যথেষ্ট ভালো, নানা ধরনের তাদের স্যাক্রিফাইস আছে ইত্যাদি, কিন্তু কেন্দ্রীয় সরকারের নীতির জন্য বিএসএফ ফেল করছে। শুধু পশ্চিমবঙ্গের সীমানা নয়, ত্রিপুরার সীমানা, আসামের সীমানা, তাহলে এগুলোই কেন হচ্ছে? যে বাংলাদেশে ঢুকছে কি করে, বাংলাদেশের লোক ইয়েতে ঢুকছে কি করে, ত্রিপুরায় ঢুকছে কি করে, ত্রিপুরা থেকে পাওয়া যাচ্ছে রোহিঙ্গাদের। তার মানে বিষয়টা শুধু বাংলার সঙ্গে নয়, বিএসএফ তাদের নীতিটা ঠিকভাবে, তাদের কর্তব্যটা করছে না। বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমান্তে 2 দেশের আটক মৎস্যজীবীদের হস্তান্তর করা হলো। বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন 95 জন মৎস্যজীবী, আর ভারত থেকে বাংলাদেশে ফিরলেন 90 জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জলসীমানা লঙ্ঘনের অভিযোগে 2 দেশের তরফে মৎস্যজীবীদের গ্রেফতার করা হয়েছিল। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই।